তোমার 2020 তো, হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ। এবার তোমাদের সময় তোমরা এটাই ভেবে এগোও যে হবে না, মার্কসের বেসিসেই হবে, কিন্তু যদি হয় তাহলে তার জন্য প্রিপারেশন রাখতে হবে। ওকে, এই নিয়ে এত ভেবে লাভ নেই এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা তার থেকে স্টার্ট করি। আচ্ছা, তো এখানে আই হোপ অল অফ ইউ ক্যান সি দিস স্লাইড, যেখানে লেখা আছে টাইপস অফ মলিকিউলার মডেলিং। হ্যাঁ, তো এই যে টাইপস অফ মলিকিউলার মডেলিং, আচ্ছা তোমরা কিন্তু টিস্যু কালচার কোর্সের সার্টিফিকেট গুলো কালেক্ট করে নেবে। ওকে, যাই হোক, এই যে টাইপস অফ মলিকিউলার মডেলিং, এর মধ্যে অনেক ধরনের মলিকিউলার মডেলিং হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে যে নলেজ বেসড হোমোলজি মডেলিং, থ্রেডিং মেথড ফর প্রেডিকশন অফ অ্যানালগাস হোল, আরেকটা হচ্ছে অ্যাব ইনিশিও প্রেডিকশন অফ প্রোটিন স্ট্রাকচার। এই তিনটে টাইপ আছে। ঠিক আছে, আবার আমি রিপিট করছি যে প্রোটিনের থ্রি ডাইমেনশনাল মডেল ইন সিলিকো ভাবে বানানোর তিনটে টেকনিক আছে। একটা হচ্ছে নলেজ বেসড হোমোলজি মডেলিং, আরেকটা হচ্ছে থ্রেডিং, আরেকটা হচ্ছে অ্যাব ইনিশিও প্রেডিকশন। তা আমরা এবার একটু দেখবো যে এই প্রসেস গুলো কি কি, হোমোলজি মডেলিং কি, থ্রেডিং কি, অ্যাব ইনিশিও প্রেডিকশন কি। লেটস সি। দেখো এইগুলো তো তোমরা পড়বে, ফাইন, নো প্রবলেম। আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলে দিই। হোমোলজি মডেলিং কথাটার মানে হচ্ছে যে, আমি এই স্লাইডস গুলো কিন্তু আপলোডও করে দিয়েছি গুগল ক্লাসরুমে। হোমোলজি মডেলিং কথাটার মানে হচ্ছে যে অলরেডি তোমার পিডিবিতে একটা প্রোটিন স্ট্রাকচার ডিপোজিটেড আছে, which is 40% and more or more identical to your protein sequentially। মানে সিকোয়েন্স ওয়াইজ যদি আমি দেখতে যাই, তাহলে যে পিডিবিতে এমন একটা প্রোটিন স্ট্রাকচার ডিপোজিটেড আছে বা পিডিবি ফাইল ডিপোজিটেড আছে, যে প্রোটিনটা সিকোয়েন্স তোমার প্রোটিনের সঙ্গে 40% বা তার বেশি সিমিলার। ক্লিয়ার হচ্ছে আমি কি বলছি? স্যার সিমিলারিটি আর আইডেন্টিক্যাল দুটোই আইডেন্টিটি, হবে। আইডেন্টিটি, সরি আইডেন্টিটি। মানে ধরো 100টা অ্যামিনো অ্যাসিড আছে ওই প্রোটিনটার একটা সিকোয়েন্সে, প্রাইমারি সিকোয়েন্সে, যেটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা অলরেডি পিডিবিতে ডিপোজিটেড আছে। তাহলে তোমার প্রোটিন আর সেই প্রোটিনের যেন অ্যাটলিস্ট 40টা অ্যামিনো অ্যাসিড আইডেন্টিক্যাল হয় ওই সিকোয়েন্সের মধ্যে। এটা তো তোমরা সবাই করেছো, ফলে তোমরা জানো যে কিভাবে ব্লাস্ট করতে হয়, এবং আমরা যখন প্রোটিন ব্লাস্ট করি, ঠিক আছে, তো আমরা খুব ইজিলি দেখতে পারি যে কতটা কভার্ড হচ্ছে, এবং ফুল কভারেজের জন্য কত পার্সেন্ট তোমার আইডেন্টিটি আছে, কত পার্সেন্ট সিমিলারিটি আছে। আই হোপ অল অফ ইউ নো দিস। তাহলে হোমোলজি মডেল কথাটার মানে বেসিসটাই হচ্ছে যে আমার অলরেডি একটা এক্সিস্টিং থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, আমার অলরেডি একটা এক্সিস্টিং থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ডিপোজিটেড আছে পিডিবিতে। ফাইন, এক্সিস্টিং একটা এক্সপেরিমেন্টাল থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার পিডিবিতে ডিপোজিটেড আছে। এইবারে আমার প্রোটিনটা যেহেতু অনেকটাই ওটার সাথে সিমিলার, তো ওই এক্সিস্টিং থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটার নলেজ আমার যেহেতু রয়েছে, অ্যাকর্ডিংলি আমি আমার প্রোটিনের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা প্রেডিক্ট করতে পারি। অ্যাকর্ডিংলি আমি আমার প্রোটিনের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা প্রেডিক্ট করতে পারি। নাথিং মোর দ্যান দ্যাট, আই ক্যান প্রেডিক্ট। ঠিক আছে, তো এইখানে এইটার জাস্ট এই জিনিসটা স্টার্টই হয় গিয়ে হচ্ছে যে, তাহলে তোমাকে সবার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু নো দ্য সিকোয়েন্স অফ ইট। হ্যাঁ, তো এইটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে এক্সপেরিমেন্টাল যে স্ট্রাকচারটা ডিপোজিটেড আছে সেটার ব্যাপারেও কিন্তু তোমাকে নলেজ থাকতে হবে। মানে পিডিবিতে যে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচারটা ডিপোজিটেড আছে, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ রিগার্ডিং দ্যাট অ্যাজ ওয়েল। হ্যাঁ, তাহলে এই যে কতটা আইডেন্টিটি আছে, মানে ধরো ইউ হ্যাভ দ্য নলেজ অফ ইউর। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে হোমোলজি মডেলিং করো, তোমরা কি করবে? সুপর্ণা আমাকে একটু বলো তো, হোয়াট উইল বি ইউর স্টেপ?
Nah, the servers or the techniques that you know, or the servers that are at your disposal, সেগুলো ইউজ করে how will you proceed? If I say যে অমুক প্রোটিনটা সে there is a protein A, ওটার একটা হোমোলজি মডেল বানিয়ে আমাকে দেখাও, so how would you start? স্যার ব্লাস্ট করতে হবে। That's absolutely correct, কিন্তু ব্লাস্ট করার Blast জন্য আমার কি করে- দরকার? হ্যাঁ ব্লাস্ট করার জন্য আমার কি দরকার? তুমি যদি একটা প্রোটিন ব্লাস্ট করতে চাও তার জন্য আমার কি দরকার? মানে ওয়েবসাইট দরকার নির্দিষ্ট। হ্যাঁ, সেটা তো এনসিবিআই ব্লাস্ট ওয়েবসাইট আছে। হ্যাঁ মানে তুমি কি জিনিসটা দিয়ে ব্লাস্ট করবে? তোমাকে তো একটা ইনপুট দিতে হবে, সেই ইনপুটটা কি হবে? মানে প্রোটিনের একটা প্রোটিন নাম বলবো, তো সেইটা দিয়েই সিমিলার আর কি, মানে নাম সিকোয়েন্সে বললে সিমিলার হয়ে হবে। যাবে? মানে তুমি যদি ব্লাস্ট পেজটা খোলো এনসিবিআই ব্লাস্ট, তারপরে একটা প্রোটিনের নাম বলো বা লেখো, তাহলে হয়ে যাবে না আর কিছু দিতে হবে? নাম বলে তো আগে ওটার সিকোয়েন্সটা কপি পেস্ট করতে হবে, না না, তারপরে নাম দিয়েও হবে, তোমার যদি অ্যাক্সেসের নাম্বার ইত্যাদি থাকে তাহলেও হবে, বাট হোয়াট উই ডু ইউজুয়ালি মানে নাম তো না, if you have the accession number or GI number তাহলেও হবে, we give the sequence of the protein, ঠিক আছে? তাহলে তোমাকে যদি আমি বলি যে একটা প্রোটিন সে লাইসোজাইম, এটা সিকোয়েন্সটা তুমি খুঁজে বার করো, তুমি কোত্থেকে খুঁজে বার করবে? স্যার এনসিবিআই যাব, দিয়ে লাইসোজাইম বলে সার্চ করব। আচ্ছা, করতে পারো। তাহলে কোন ডেটাবেসে সিকোয়েন্সটা পাবে? কোন ডেটাবেসে প্রোটিন সিকোয়েন্সটা পাবে? ওই প্রোটিন মানে এনসিবিআই গিয়ে প্রোটিনে যেতে হবে, দিয়ে ওখানে গিয়ে সার্চ কারেক্ট করতে হবে। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক বলেছো। এনসিবিআই গিয়ে প্রোটিন ডেটাবেসে গিয়ে ওখানে আমি ডেটাবেসের প্রোটিন ধরে ওখানে আমি লাইসোজাইম সার্চ করলাম, সিকোয়েন্স পেলাম, পুরো জেনপেপ ফরম্যাটে পুরো ফাইল পেলাম, 5টা সিকোয়েন্সটা নিয়ে ব্লাস্ট করলাম। ব্লাস্ট করে আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, হোমোলোগাস, মানে যেগুলো প্রোটিনগুলো কি কি আছে। এবার অনেকগুলো হোমোলোগাস প্রোটিন আমি নিয়ে, হ্যাঁ, এরপরে আমি কি করব? মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করব, কয়েকটা সবথেকে ক্লোজেস্ট হোমোলগ নিয়ে। তাহলে আমি বুঝতে পারবো যে কোন প্রোটিনটা, যদিও ব্লাস্টের রেজাল্ট থেকেই ডাইরেক্ট ধরা যাচ্ছে, বাট মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা ভালো করে নিলে কি কোন জায়গাটায় আইডেন্টিটি আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। মানে তোমার অ্যাক্টিভ সাইট বা ফাংশনাল রিজিয়নে আইডেন্টিটি থাকাটা সবসময় কাম্য। মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করে দেখে নিলাম, তাহলে যার সাথে সব থেকে ইম্পর্টেন্ট রিজিয়নে ম্যাক্সিমাম আইডেন্টিটি আছে, এবার আমি কি করব? সেই প্রোটিনটার কোনো এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার পিডিবিতে ডিপোজিট আছে কিনা সেইটা আমি দেখব। তা এই যে জিনিসগুলো, এইটা করব ওইটা করব, ঠিক আছে, এই কথাগুলো আমি বলছি, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু ইউজুয়ালি আমরা করি না, we don't do it, there are servers, they do it for us। হ্যাঁ, মানে ধরো তুমি আইট্যাসার সার্ভারের সাহায্যে আর কি একটা হোমোলজি মডেল জেনারেট করতে চাও, যদিও আইট্যাসার সার্ভার মূলত থ্রেডিং বেসড অ্যাপ্রোচে কাজ করে, বাট ইটস ওকে, it can also generate the homology model। so you tell me something, এই হোমোলজি মডেলটা জেনারেট করার জন্য তোমাকে কি দিতে হবে? আইট্যাসারে কিচ্ছু দিতে হবে না, শুধু প্রোটিনের সিকোয়েন্সটা দিতে হবে। বাকি যে কথাগুলো আমি বললাম, ব্লাস্ট করা, মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করা, ক্লোজেস্ট হোমোলগ চুজ করা, এবং সেই হোমোলগটার 3D স্ট্রাকচারের উপর বেস করে তোমার প্রোটিনের 3D স্ট্রাকচার বানানো, অ্যাসাইন করা, পিডিবি ফাইল বানানো, এবং শুধু পিডিবি ফাইল বানানোও হয় না, তারপর সেটা এনার্জি মিনিমাইজেশন করতে হয়, ঠিক আছে, এবং মলিকিউলার ডায়নামিক্স এর সাহায্যে এনার্জি মিনিমাইজ স্ট্রাকচার, যেটা রামাচন্দ্রন প্লটে ফিট করছে, সেই স্ট্রাকচারটা তোমাকে প্রোভাইড করবে, ঠিক আছে। ওখানে তুমি দেখবে যে আইট্যাসার এর সঙ্গে, যদি তোমরা কেউ কোনোদিনও আইট্যাসার পেজটা খুলে দেখেছো? হ্যাঁ, কেউ খুলে দেখোনি? আজকে খুলে দেখবে আইট্যাসার পেজটা, দেখবে ওখানে কিছুই না, আইট্যাসার কথাটা লিখলেই গুগলে, তারপর সার্চ করলেই ওটার লিংক পেয়ে যাবে, পেজটা খুলে দেখবে, দেখবে ওখানে কিছুই না,
ওখানে তোমার দেয়া আছে গিয়ে হচ্ছে যে সিম্পল প্রোটিন সিকোয়েন্সটা দাও, তোমরা তো সাবমিট করতে পারবে না কারণ তোমাদের ইনস্টিটিউশনাল লগইন নেই, ওটা ইউজ করার জন্য ইনস্টিটিউশনাল লগইন লাগে, ইউজার আইডি মানে মেল লাগে, একটা ইনস্টিটিউশনাল ইমেল লাগে। এনিওয়ে, তো ওইখানেই দেখবে যে তুমি মড রিফাইনার আছে, এফডিএমডি আছে। তো দিজ আর সার্টেন programs for when once we get the three-dimensional structure, in silico three-dimensional structure, তারপর সেটাকে এনার্জি মিনিমাইজ করতে হয় মলিকুলার ডায়নামিক্স এর সাহায্যে, ভ্যালিডেট করতে হয় যে সেটা রামাচন্দ্রন প্লটে মানে মোস্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিডস আর ইন অ্যালাউড রিজিয়ন, at least 99% of the amino acids should be in allowed region and 1% is in could be in disallowed region for a good structure. আরো অনেক ক্রাইটেরিয়া থাকে, সি স্কোর, টিএম স্কোর, হ্যাঁ, তারপর হচ্ছে আরএমএসডি ভ্যালু, জেড স্কোর বলে একটা জিনিস থাকে, ফরগেট অ্যাবাউট দ্যাট। তা এই বেসিক স্টেপস গুলো কিন্তু লাগে, ঠিক আছে, যে আমার একটা এই যে কাজটা সেটা হচ্ছে যে ব্লাস্ট করা, মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করা, সেখান থেকে ক্লোজেস্ট হোমোলগ যা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার আছে সেটাকে খুঁজে বার করা এবং সেটার উপর ভিত্তি করে তোমার প্রোটিনটাকে একটা স্ট্রাকচার দেয়া, তারপরে এনার্জি মিনিমাইজ করা যাতে মোস্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিড লাইজ ইন দ্য অ্যালাউড রিজিয়ন অফ দ্য রামাচন্দ্রন প্লট। এই পুরো কাজটাই কিন্তু এই ধরনের হোমোলজি মডেলিং সার্ভার তোমার জন্য করে দেবে। এখানে তোমাকে কিন্তু আলাদা করে কিছু করতে হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, বাট এই সবকিছুর একটা প্রিরিকুইজিট হচ্ছে যে তোমার কিন্তু ইয়েটা থাকতে হবে, মানে এই আইডেন্টিটি থাকতে হবে 40% আর মোর, কিছু স্ট্রাকচারালি কনজার্ভ রিজিয়ন থাকতে হবে। মানে তোমার প্রোটিন আর যে প্রোটিনটাকে তুমি ইউজ করছো ফর দ্য পারপাস অফ মডেলিং your own protein and the protein that you are using for the purpose of modeling, তাদের মধ্যে কিন্তু কিছু স্ট্রাকচারাল কনজারভেশন থাকতে হবে। ওকে, এই ছাড়া হচ্ছে এগুলো পুরো প্রসেসটা হোমোলজি মডেলিং এ কিভাবে একটা সার্ভার ফলো করে তাহলে জানলেও চলবে, না জানলেও চলবে। হ্যাঁ, এনার্জি মিনিমাইজেশন বা মলিকুলার ডায়নামিক্স এই মুহূর্তে তোমাদের শেখাটার কতটা দরকার আছে আমি জানি না, জাস্ট এইটুকু বুঝে রাখো যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা অবটেন করার পর সেটার এনার্জি মিনিমাইজেশন করা হয় আর মলিকুলার ডায়নামিক্সও করা হয় এবং যাতে স্ট্রাকচারটা স্টেরিক্যালি কোনো হিন্ড্রেন্স না থাকে এবং স্ট্রাকচারটা রামাচন্দ্রন প্লটে ওই অ্যালাউড রিজিয়নটা মেনলি এনকম্পাস করে। বাট এইটা অলওয়েজ নেসেসারি নয়, হ্যাঁ, যে মানে এখানে দেখো যে অলওয়েজ ইটস নট নেসেসারি, এর কি কি লাভ আছে আমি বলছি, বাট সবসময় যে এই যে মিলটা থাকবে এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ওকে, যে ইউ উইল অলওয়েজ হ্যাভ আইডেন্টিটি, 40% আইডেন্টিটি, হ্যাঁ, মানে 40% অফ দ্য অ্যামিনো অ্যাসিডস উইল বি আইডেন্টিক্যাল এন্ড দ্য আইডেন্টিক্যাল পজিশন অ্যাজ ওয়েল, এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তখন আমি কিভাবে স্ট্রাকচারটাকে ডিটারমাইন করব? Then we use a approach that is known as shading. Shading মানে টুকরো টুকরো করে ডিটারমাইন করা। টুকরো টুকরো করে ডিটারমাইন করা কিভাবে আমি বলছি, তুমি আমাকে বলছো যে আপনাকে একটা ঠাকুরের ডেসক্রিপশন দিতে হবে, কিন্তু সেই ঠাকুরের ডেসক্রিপশনটা দিতে গিয়ে আপনি সেই ঠাকুরের নামটা বলতে পারবেন না, অন্য কোনোভাবে আপনাকে বলতে হবে। যদিও ঠাকুর নিয়ে এরকম মজা করা উচিত না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি করছি। এবার দেখো যে তোমরা বলতে পারো কিনা। সেই ঠাকুরের শুভঙ্করের মতো একটা ভুঁড়ি আছে, সেই ঠাকুরের হাতির মতো একটা সুর আছে, হাতির মতো একটা মাথা আছে, সেই ঠাকুরের সায়ন বিশ্বাসের মতো দুটো পা আছে, দুটো হাত আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে কোন ঠাকুরে? সুপর্ণা, কোন ঠাকুরের কথা বলছি?
স্যার গণেশ ঠাকুর, কিভাবে বুঝলে? কারণ হাতির মতো মাথা হয় তাই জন্য। কিন্তু মানে আপনি বললেন। আমি কিন্তু একবারও এই জিনিসটা মানে এক্সাক্ট আমি কিন্তু তোমাকে গণেশ ঠাকুর নামটা একবারও বলিনি, কিন্তু কিছু পার্টস বলেছি। সেই শুভঙ্করের মতো ভুঁড়ি আছে, শুভঙ্কর প্লিজ ডোন্ট মাইন্ড, ঠিক আছে। সায়ন বিশ্বাসের মতো দুটো হাত আছে, দুটো পা আছে, ঠিক আছে। একটা হাতির মতো একটা সুর আছে। তো সেম থিং, সেম থিং। মানে একটা প্রোটিনের মধ্যে তো বিভিন্ন ফোল্ডস থাকে, হ্যাঁ। তো এই ফোল্ডসটাকে স্ট্রাকচারাল ইউনিট করে নিয়ে এই থ্রেডিং অ্যাপ্রোচটা ইউজ করা হয়। মানে সহজ কথা হচ্ছে, প্রোটিনটাকে মধ্যে ধরো ইউ হ্যাভ আ প্রোটিন অফ 100 অ্যামিনো অ্যাসিড, এবার তার মধ্যে আমি কিছু ফোল্ডস আইডেন্টিফাই করতে পারলাম। সেই ফোল্ডস গুলো স্ট্রাকচার অলরেডি আমার ডেটাবেসে আছে। যেমনি হাতির মতো একটা সুর আছে, এটা একটা ওয়ান ফোল্ড। শুভঙ্করের মতো একটা ভুঁড়ি আছে, এটা একটা ওয়ান ফোল্ড। এই যে ব্যাপারগুলো বুঝতে পারছো, টুকরো টুকরো করে, মানে একটা তুমি যে প্রোটিনটার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ডিটারমাইন করতে চাইছো, সেই প্রোটিনটার কোনো হোমোলগ হয়তো নেই, যে হোমোলগটা ওটার সঙ্গে 40% সিমিলার। কিন্তু আমি যদি তোমার প্রোটিনটাকে টুকরো টুকরো করি, 10 টুকরো করি, তাহলে প্রথম টুকরোটা মেবি কোনো একটা প্রোটিনের কোনো একটা রিজিয়নের সঙ্গে 100% সিমিলার, যে প্রোটিনটার স্ট্রাকচার আছে। তুমি যে প্রোটিনটার স্ট্রাকচার ডিটারমাইন করতে চাইছো, সেই প্রোটিনটাকে যদি আমি 10 টুকরো করি, তাহলে প্রথম টুকরোটা কোনো একটা প্রোটিনের কোনো একটা ফোল্ডের সাথে সিমিলার, যেটার কিন্তু ওয়েল নোন একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। দ্বিতীয় টুকরোটা আবার অন্য কোনো একটা প্রোটিনের অন্য কোনো ফোল্ডের সাথে সিমিলার, যার কিন্তু একটা নোন 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। সিমিলারলি তৃতীয় টুকরোটা আবার তৃতীয় কোনো প্রোটিনের তৃতীয় কোনো একটা ফোল্ডের সাথে সিমিলার, যার কিন্তু 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। তাহলে এই যে গণেশ ঠাকুরের ভুঁড়িটা সিমিলার টু শুভঙ্কর, গণেশ ঠাকুরের মাথা উইথ সুট সিমিলার টু হাতি, গণেশ ঠাকুরের হাত অ্যান্ড পা সিমিলার টু সায়ন বিশ্বাস। এই টোটাল জিনিসটাকে যখন আমি একত্রিত করছি, তখন কিন্তু আমি গণেশ ঠাকুরের ডিজাইন পেয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে এই ব্যাপারটা কি? থ্রেডিং অ্যাপ্রোচটা কি বোঝা গেল? এখানে আমি প্রোটিনটাকে থ্রেড মানে টুকরো টুকরো করলাম, থ্রেড করলাম, করে এবার ইন্ডিভিজুয়াল যে এক একটা যে ফোল্ডটাকে এখানে একটা স্ট্রাকচারাল ইউনিট হিসেবে নেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ফিট করতে পারছে উইথ দ্য নোন ফোল্ড? হ্যাঁ। তো অলরেডি কিন্তু আমাদের মোটামুটি 500টা ফোল্ড এমন আছে লাইব্রেরিতে, যার স্ট্রাকচার কিন্তু অলরেডি ডিটারমাইন্ড আছে। এরকম কিন্তু ফোল্ডের লাইব্রেরি আছে, ঠিক আছে, লোমেট বলে। ফরগেট অ্যাবাউট ইট, ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। যেটাকে কিন্তু কাজে লাগায় গিয়ে হচ্ছে এই ধরনের আইট্যাসার সার্ভার। বোঝা যাচ্ছে? থ্রেডিং অ্যাপ্রোচটা নিয়ে কারোর কোনো ইয়ে থাকলে এক্ষুনি জিজ্ঞেস করো কিন্তু। স্যার বলছি যে প্রোটিনের সিকোয়েন্সে থ্রেডিং অ্যাপ্রোচে আমি ইউনিটটা কিভাবে ডিটারমাইন করব, মানে কোথায় কাট করব ইউনিট বের করতে গেলে? হ্যাঁ, তাহলে তুমি কি করছো, তোমার যে প্রোটিনটা আছে সেটাকে প্রথম পদ্ধতি একদম সেম, মাল্টিপল প্রোটিনের সঙ্গে সেটাকে তুমি সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করছো। এবার ধরো একটা প্রোটিন এবং অল দিস প্রোটিন হ্যাভ আ পিডিবি স্ট্রাকচার। এবার ধরো প্রোটিন 1 সেটার সঙ্গে একটা পার্টিকুলার রিজিয়ন ম্যাচ করছে। এবার সেই পার্টিকুলার রিজিয়নটা একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়েছে, তাহলে তোমার প্রোটিনের ওই রিজিয়নটাকে ওই স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে? তুমি প্রোটিনটাকে সত্যিকারের মানে 100 অ্যামিনো অ্যাসিডের প্রোটিন 10, 20, 30, 40 এইভাবে কাটছো না। What you are doing first is you are doing a multiple sequence alignment of your protein with another 10 proteins from the Lomed, আচ্ছা, another 10 proteins having PDB structure. এরপর তোমার লোমেড ফোল্ড প্রেডিকশন লাইব্রেরি কি করছে, যে তোমার প্রোটিনের ধরো একটা রিজিয়ন প্রোটিন 1 এর সাথে ম্যাচ করবে, তাহলে প্রোটিন 1 এর ওই জায়গাটা কি ফোল্ড ধারণ করেছে সেটা পিডিবি থেকে দেখা যাচ্ছে, তাহলে তোমার প্রোটিনেরও ওই জায়গাটা
ওই নির্দিষ্ট ফোল্ডটা পেল। সত্যি সত্যি আমি প্রোটিনটাকে টুকরো টুকরো করি না, প্রোটিনটাকে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করানো হয় 10টা প্রোটিন উইথ পিডিবি স্ট্রাকচার। যে প্রোটিনের যে জায়গাটার সাথে তোমার প্রোটিন ম্যাচ করছে সেই প্রোটিনের সেই জায়গাটা কি করসপন্ডিং ফোল্ডের স্ট্রাকচার দিয়েছে এক্সপেরিমেন্টালি, তোমার প্রোটিনের মধ্যেও সেই ফোল্ডটাকে ঢোকানো হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি ফোল্ড কনসেপ্টটাও বাদ দাও, সিমিলারলি এইটুকু ভাবো যে আমি 10টা প্রোটিন যার পিডিবি স্ট্রাকচার আছে সেটার সঙ্গে আমার প্রোটিনকে অ্যালাইন করলাম, নিয়ে যে প্রোটিনের যেটুকু রিজিয়নের সঙ্গে আমার প্রোটিনটা বেস্ট ফিট করছে, আবার বলছি যে প্রোটিনের যেটুকু রিজিয়নের সঙ্গে আমার প্রোটিনটা বেস্ট ফিট করছে, আমি সেই প্রোটিনের সেইটুকু রিজিয়নকে আর কি সেইটুকু রিজিয়নের যা স্ট্রাকচার আমার প্রোটিনের ওই রিজিয়নে সিমিলার একটা স্ট্রাকচার অ্যাসাইন করছি। সেই প্রোটিনের সেইটুকু রিজিয়নের যা স্ট্রাকচার বা যা ফোল্ড আমার প্রোটিনের সেই রিজিয়নে সেই ফোল্ডটাকে আমি অ্যাসাইন করছি। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা কখন হোমোলজি মডেলিং করব আর কখন থ্রেডিং করব? শুধুমাত্র 40% আইডেন্টিটি থাকলেই, না অন্য কিছু ক্রাইটেরিয়া আছে? আমি বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে আজ থেকে 10 বছর আগে যেটা কমন প্র্যাকটিস ছিল যে ইফ ইউ হ্যাভ আ homologous structure in PDB, if you have a homologous structure in PDB, always go for the homology model। ঠিক আছে, পিডিবি তে 40% এর উপর সিমিলার স্ট্রাকচার আছে, অলওয়েজ গো ফর দা হোমোলজি মডেল। কারণ ইউজুয়ালি 40% এর উপর যদি দুটো প্রোটিনের মধ্যে সিকোয়েন্স সিমিলারিটি থাকে, ওই দুটো প্রোটিন ফাংশনালিও মোটামুটি কনজার্ভ, স্ট্রাকচারালি কনজার্ভ তো বটে। এবং এইটা আমি বলছি না, এটা নর্মালি এই যে সার্ভার গুলো এরা তো বহু এক্সপেরিমেন্ট করার পর এই অ্যালগোরিদম গুলোকে স্ট্যান্ডার্ডাইজ করেছে। তো এই অ্যালগোরিদমকে স্ট্যান্ডার্ডাইজ করার বেসিসই এটা এরা হয়তো 5000 এমন প্রোটিন নিয়ে স্টাডি করেছে যাদের মধ্যে 40% সিমিলারিটি আছে, এবং দেখেছে এই 40% আইডেন্টিটি আছে, এবং দেখেছে যে ওই 5000টা প্রোটিনেরই ইন রিয়ালিটি মানে 5000টা প্রোটিনেরই এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার আছে, এবং একটার সঙ্গে অন্যটা দেখেছে যে 40% এর উপর আইডেন্টিটি আছে। এবং ওরা দেখতে পেয়েছে আলটিমেটলি এই প্রত্যেকটা প্রোটিনই কিন্তু এক্সপেরিমেন্টালিও সিমিলার স্ট্রাকচার নিচ্ছে। বোঝাতে পারছি সায়ন বিশ্বাস? হ্যাঁ স্যার। 5000টা প্রোটিন পিডিবি তে ডিপোজিট আছে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার, ধরো তার মধ্যে প্রোটিন নাম্বার 10 আর প্রোটিন নাম্বার 30 হচ্ছে গিয়ে 40% এর উপর আইডেন্টিক্যাল। দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার ওয়াইজও কিন্তু তারা সিমিলার স্ট্রাকচার নিয়েছে। এরকম বহু প্রোটিন নিয়ে স্টাডি করা হয়েছে যে সিমিলার স্ট্রাকচার, আইডেন্টিক্যাল অ্যামিনো অ্যাসিডের জন্য সিমিলার স্ট্রাকচার, আরএমএসডি মানে রুট মিন স্কয়ার ডেভিয়েশন খুব কম দুটো স্ট্রাকচারের মধ্যে, প্রায় ইনসিগনিফিকেন্ট। সেখান থেকে এইটা ধরে নেওয়া হয়েছে যে অবভিয়াসলি আমার কাছেও যদি একটা প্রোটিন থাকে যেটার হয়তো আমি এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার ডিটারমাইন করতে পারছি না, স্টিল দেখা যাবে যে ইনসিলিকো আমি এমন ভাবেই স্ট্রাকচারটা তৈরি করছি যে ওই যে প্রোটিনটা যেটার এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার আছে আমার প্রোটিনটার স্ট্রাকচারও ওটার সঙ্গে সিমিলার হচ্ছে, এন্ড দিস ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এটা বহু প্রোটিনের ক্ষেত্রে করা হয়েছে, দেখা গেছে কোয়াইট অ্যাকসেপ্টেবল, নট 100% অ্যাকসেপ্টেবল। বাট এই আইটাসাস সার্ভারটা একটা কনসেপ্ট নিয়ে এলো যেখানে কিন্তু বললো যে না, ফোল্ড বেসড মডেলিং ইজ অলওয়েজ বেটার। তাহলে যে 60% রিজিয়ন ম্যাচ করছে না তার স্ট্রাকচারটা কি তুমি আন্দাজে অ্যাসাইন করছো? তাহলে যে 60% রিজিয়ন ম্যাচ করছে না তার স্ট্রাকচারটা কি তুমি আন্দাজে অ্যাসাইন করছো? নো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। ইউ ডু ওয়ান থিং, যে সেই 60% যে রিজিয়ন যেটা ম্যাচ করছে না একটা প্রোটিনের সাথে, তুমি অন্যান্য 10টা প্রোটিনের সাথে আরো ম্যাচ করে দেখাও। যত প্রোটিন আছে পিডিবি ডেটাবেসে সবার সাথে ম্যাচ করে দেখাও, কারোর সাথে তো সেই বাকি 60% রিজিয়নের সিকোয়েন্স ম্যাচ করবে। তাহলে সেই 60% রিজিয়নকে আমি সেই প্রোটিনগুলোর স্ট্রাকচার দিয়ে দেবো, আর যে 40% এখানে ম্যাচ করেছে সেটাকে আমি এই প্রোটিনটার স্ট্রাকচার। তো ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস, এদের লোমেট বলে একটা প্রোগ্রাম এরা ইউজ করে, একটা অসাধারণ প্রোগ্রাম ফর থ্রেডিং অ্যাপ্রোচ। ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস people started believing যে থ্রেডিং ক্যান বি আ বেটার অল্টারনেটিভ অফ হোমোলজি মডেলিং। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো আমায়।
মানে যে যে পার্সেন্টেজের প্রোটিন, মানে সেই প্রোটিনটা যত পার্সেন্ট সিমিলারিটি আছে বা হ্যাঁ আইডেন্টিক্যাল আছে, সেই আরো যে প্রোটিন ডেটা ব্যাংকের বাকি প্রোটিনের সাথে শুধু সেই স্ট্রাকচারটুকু আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি প্রথম ওই পার্সেন্টেজের না, জন্য। ব্যাপারটা বলতো ওইভাবে না। ব্যাপারটা হচ্ছে যে দেখো 40% এর বেশি সিমিলার হলে আমরা হোমোলজি মডেল বানাচ্ছি, এটা অথেন্টিকও হচ্ছে। কিন্তু 40% সিমিলার মানে তো এটাও যে 60%, এই 40% আইডেন্টিক্যাল মানে তো এটাও যে বাকি 60% আইডেন্টিক্যাল নয়। ঠিক বলছি তো? তাহলে হ্যাঁ যদি লোকে প্রশ্ন করে যে হ্যাঁ রিজিয়নটা আইডেন্টিক্যালি নয় আরেকটা প্রোটিনের সাথে, আপনি সেই রিজিয়নের স্ট্রাকচারটা আরেকটা প্রোটিনের উপর বেস করে কিভাবে অ্যাসাইন করছেন? ভ্যালিড কোয়েশ্চেন। তাহলে তখন যেটা লোকে বললো যে ওইভাবে দরকার নেই, ইটস বেটার যে আমরা মানে আইটাসের প্রোগ্রাম বললো সব প্রোটিনের ক্ষেত্রেই থ্রেডিং অ্যাপ্রোচ করি। যে রিজিয়নটা যে নন প্রোটিনের রিজিয়নের সঙ্গে বেস্ট ম্যাচ করছে, আমি সেই রিজিয়নটাকে সেই নন প্রোটিনের স্ট্রাকচারটা দেব। বোঝাতে পারলাম? তো ইউজুয়ালি প্রথম দিকে হ্যাঁ যে স্যার। ব্যাপারটা ছিল, একমাত্র যে প্রোটিনের হোমোলজি নেই 40% এর বেশি তার ক্ষেত্রে থ্রেডিং করা হতো। কিন্তু পরের দিকে দেখা গেছে যে 40% এর বেশি হোমোলজি হওয়ার সত্ত্বেও থ্রেডিং অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, কারণ অনেক বায়োইনফরমেটিক্স যারা করে, বায়োইনফরমেটিশিয়ান, তারাই বলছে যে থ্রেডিং ইজ আ বেটার অ্যাপ্রোচ। কারণ এখানে তুমি 100% প্রোটিনের সাথেই অন্য কোনো প্রোটিনের কোনো না কোনো রিজিয়ান আইডেন্টিক্যাল পাচ্ছ, এবং যে রিজিয়ানটা আইডেন্টিক্যাল পাচ্ছ সেটা যেহেতু স্ট্রাকচার আছে, তুমি তোমার প্রোটিনকেও সেই রিজিয়নটা কিন্তু সেই স্ট্রাকচারটা কিন্তু অ্যাসাইন করতে পারছো। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাব ইনিশিও প্রেডিকশন। অ্যাব ইনিশিও প্রেডিকশনটা হচ্ছে গিয়ে খুব ডিফিকাল্ট। অ্যাব ইনিশিও প্রেডিকশনটা কিসের উপর বেস করে আছে? ঠিক আছে, এইটা হচ্ছে যে ধরো আমার কোনো ট্রেডিং এ এরকমও হতে পারে যে আমার একটা 100 অ্যামিনো অ্যাসিডের প্রোটিন আছে, কিন্তু কোথাও কোনো প্রোটিনের সঙ্গে তার সিকোয়েন্সের কোনো মিল নেই, বা মিল থাকলেও সেই প্রোটিনটার এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার নেই। আমার একটা 100 অ্যামিনো অ্যাসিডের প্রোটিন আছে, কিন্তু কোথাও কোনো প্রোটিনের সঙ্গে সেই প্রোটিনের স্ট্রাকচারের মিল, এই সিকোয়েন্সের মিল নেই, বা মিল থাকলেও যে প্রোটিনের সঙ্গে সিকোয়েন্সের মিল আছে সেই প্রোটিনের স্ট্রাকচার পিডিবিতে অ্যাভেলেবল নয়। Though the chances are less, but still there are chances. এইরকম অবস্থায় আমি কি করব? এইরকম অবস্থায় আমি সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশন কিছু সার্ভার ইউজ করব। এই যে পিএইচডি, ডিএসসি, জেপ্রেড, সাইপ্রেড, জেপ্রেড, সাইপ্রেড, পিএইচডি, ডিএসসি, কনসেনসাস সার্ভার, এরা কি করে? প্রাইমারি প্রোটিন সিকোয়েন্সের থেকে সেকেন্ডারি স্ট্রাকচারটা ডিটারমাইন করে দিতে পারে। ক্লিয়ার হচ্ছে? মানে একটা একটা জিনিস প্রোটিনের বুঝলাম না, সিকোয়েন্সে মানে কোন রিজিয়নটা আলফা হেলিক্স হবে, কোন রিজিয়নটা বিটা শিট হবে, সেটা ফ্রম দা কম্পোজিশন অফ দা অ্যামিনো অ্যাসিড বলে দেয়। আমরা জানি স্পেসিফিক কিছু অ্যামিনো অ্যাসিড একটা স্পেসিফিক টাইপের হেলিক্স তৈরি করে, স্পেসিফিক কিছু অ্যামিনো অ্যাসিড একটা স্পেসিফিক টাইপের শিট তৈরি করে। তুমি বলবে কি করে জানা গেল? এইভাবে জানা গেল যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা যখন এক্সপেরিমেন্টাল 3D স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, সে দেখা যাচ্ছে যে গ্লাইসিন, সেরিন, ভ্যালিন এরকম থাকলে ইট ফর্মস আলফা হেলিক্স, আবার প্রোলিন থাকলে হেলিক্সটা ব্রেক হয়ে যাচ্ছে। যত প্রোটিনের এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার আছে সবার ক্ষেত্রে এই সেমটা দেখা যাচ্ছে। তো সেই জিনিসটার উপর ভিত্তি করে এই ধরনের সার্ভার লাইক পিএইচডি, ডিএসসি, জেপ্রেড, সাইপ্রেড এরা কি করছে? একটা প্রোটিনের কোন রিজিয়নটা অ্যালফা হেলিকা, মানে জাস্ট বেসড অন দা সিকোয়েন্স ও বলে দিতে পারছে ও 1 থেকে 10 অব্দি হেলিকাল, তারপর একটা লুপ আছে, আচ্ছা তারপর একটা বিটা শিট আছে, জাস্ট বাই সিইং দা সিকোয়েন্স। দ্যাট ইজ ওয়াই অ্যাব ইনিশিও, ফ্রম দা ইনিশিয়াল, ফ্রম দা ইনিশিয়াল, দ্যাট ইজ ওয়াই অ্যাব ইনিশিও ফ্রম দা ইনিশিয়াল। তো এইভাবে যদি একটা প্রোটিনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আমি ডিটারমাইন করি, কারণ আমি কোথাও কোনো সিকোয়েন্স আইডেন্টিটি বা সিমিলারিটি পাইনি, তখন আমার কিছু করার নেই। From the initial, that is from the primary sequence, I have to assign the secondary structure, helix, then coil, then beta sheet, and eventually, based on some contact prediction, I have to determine the
ইয়ে স্ট্রাকচার। ঠিক আছে, আর বলো কি বলছিলে? মানে পিডিবিতে যদি সেই প্রোটিনটার মানে সিমিলার স্ট্রাকচারই না থাকে, তাহলে এবার মানে মিল খুঁজে পাবে কি করে? 40% মিল সিমিলার বা কিছু না। মিল তো খুঁজেই পাচ্ছে না, তাই জন্য কি করছে, সিম্পল যে সিকোয়েন্সটা দেখছে, সেই অ্যাব ইনিশিও মেথডের কথা বলছো তাই তো? হ্যাঁ স্যার। সিকোয়েন্সটা দেখছে, সেই সিকোয়েন্সটা প্রথম 10টা অ্যামিনো অ্যাসিড এর একটা হেলিক্স তৈরি করে। এটা হচ্ছে গিয়ে 1D মেথড। নেক্সট হচ্ছে যে তারপর ওখানে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট প্রেডিকশন। হ্যাঁ, কিরকম কিসের সঙ্গে কোন হেলিক্সের সঙ্গে তারপরে যে বিটা শিখছে সেটা কি ধরনের কন্ট্যাক্ট হবে ইত্যাদি, এইগুলোও মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করে করা যায়। আর লাস্টে হচ্ছে ফোল্ড সিমিউলেশন, মানে এখানে ফোল্ড প্রেডিক্ট করা হচ্ছে। তো এনিওয়ে তোমাদের অত বোঝার দরকার নেই। যখন কোনো হোমোলজি মডেল বা থ্রেডিং অ্যাভেলেবল হয় না, তখন কি করা হয় যে সিম্পলি প্রোটিনের যে সিকোয়েন্সটা আছে সেটাকে একটা সেকেন্ডারি স্ট্রাকচার অ্যাসাইন করা হয়। তারপরে সেই সেকেন্ডারি স্ট্রাকচার গুলো, ধরো প্রথম 10টা হেলিক্স, তারপর 5টা শিট, তারপর 5টা কয়েল, তারপর আবার 10টা হচ্ছে হেলিক্স। তাহলে প্রথম যে 30টা, সেখানে কিরকম স্ট্রাকচার হবে, হেলিক্স, শিট, কয়েল, হেলিক্স, সেইটা কিভাবে 3 ডাইমেনশনালি অর্গানাইজ হবে সেই জিনিসটা জাস্ট দেখানো। বোঝা যাচ্ছে? কারোর কোনো ডাউট থাকলে বলো। সিম্পলি বেসড অন দা সিকোয়েন্স ইনফরমেশন এখানে কি করা হচ্ছে, যে এই অ্যামিনো অ্যাসিড আছে, এটা হেলিক্স। এই অ্যামিনো অ্যাসিড আছে, তার মানে এটা বিটা শিট ফর্ম করছে। এই অ্যামিনো অ্যাসিড আছে, মানে এটা কয়েল ফর্ম করছে। তারপরে বাই ফোল্ড সিমুলেশন, ওগুলো কি তোমাদের জানার দরকার নেই। এন্ড কন্ট্যাক্ট প্রেডিকশন, এই পরপর যে বিটা শিট, কয়েল, ফোল্ড, এগুলো 3 ডাইমেনশনালি কিভাবে অর্গানাইজ হচ্ছে, জাস্ট একটা সিমুলেশন প্রোভাইড করা হচ্ছে, নট দা এক্সাক্ট স্ট্রাকচার। হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড অ্যালগরিদম আছে, সেই নিয়ে ভাবার দরকার নেই। তাহলে এই 3টে মেথড ক্লিয়ার হলো? আরেকটু দেখবে, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, না ক্লিয়ার হলে আমাকে জিজ্ঞেস করবে। তার আগে আমি একটা জিনিস বলি, যে এই ধরনের প্রোটিন স্ট্রাকচারাল মডেলিং আমরা কেন করি। একটা তো হচ্ছে যে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার পেতে বহু সময় লাগে, এখানে আমরা খুব তাড়াতাড়ি স্ট্রাকচার পেয়ে যাচ্ছি, মেবি 1 দিনে 1.5 দিনে সার্ভার স্ট্রাকচার তোমায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সব থেকে যেটা বড় কথা, যেটা আমি বলেছিলাম, যে একটা প্রোটিন কমপ্লিটলি কিভাবে ফোল্ড করবে সেই ইনফরমেশনটা পুরো থাকে হচ্ছে তার অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স। তাহলে আমার কাছে যদি অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থাকে এবং স্ট্রং সিমুলেশন এবং প্রেডিকশন অ্যালগোরিদমস থাকে, আমি কিন্তু অ্যাটলিস্ট উইথ 70 to 80% অ্যাকিউরেসি সেই প্রোটিনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা কিন্তু প্রেডিক্ট করে দিতে পারি। হ্যাঁ, আর আরেকটা যেটা আমি তোমাদের চিরকালই বলেছি, যে প্রোটিন ফোল্ডিংটা কিন্তু একটা আনসলভ প্রবলেম, মানে প্রোটিনটা যে এক্স্যাক্টলি কিভাবে ফোল্ড করছে, হ্যাঁ, তো সেইটা কিন্তু কেউ কেউ জানে না, যে সেলের মধ্যে কোন এনভায়রনমেন্টে, কোন পিএইচ এ, কোন ইয়েতে কিভাবে ফোল্ড করবে। তো ইন দিস প্রোটিন স্ট্রাকচারাল মডেলিং we just predict something based on the gained knowledge from the experimental structure. আমরা এক্সপেরিমেন্টাল স্ট্রাকচারের থেকে যেভাবে ইউজুয়ালি ওই সিকোয়েন্সের প্রোটিনরা ফোল্ড করে, সেই রকম একটা আইডিয়া থেকে আমরা আমাদের যে সিকোয়েন্স আছে প্রোটিনে, সেটাকেও সেরকম ফোল্ড অ্যাসাইন করছি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলেছি, ইটস আ ফাস্ট প্রসেস, ইটস ভেরি ফাস্ট। ওকে, আর মোটামুটি অ্যালগোরিদমস নাও আর ভেরি ডেভেলপ, প্রোগ্রামস আর ভেরি ডেভেলপ, এবং কিভাবে এক্স্যাক্টলি প্রোটিন ফোল্ডিং হচ্ছে সেটাকে মলিকুলার ডায়নামিক্স এর সাহায্যে অনেকটাই ডেসিফার করা গেছে। তো টেকনিক গুলো একেবারেও খেলনা নয় এগুলো, এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো একটা বিশাল বায়োটেক রিসার্চ এই টেকনিক্স গুলোর উপর বেস করে চলছে। and this can have at least 75 to 80% of accuracy in predicting protein structure. Even X-ray diffraction, NMR, they are also not having 100% accuracy, ওদেরও 90 to 95%। so it's worth a try. ওকে, আজকে তো এখানে টাইম শেষ হয়ে গেল। কারুর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে করো, আমরা আবার মানডে তো অবশ্যই মিট করছি, নাহলে সেই ক্লাসে করো। আর টিল দেন এই স্লাইড গুলো অবশ্যই দেখো আর ভিডিও গুলো করো।
ওকে